হ্যাঁ, আমরা ক্লাস স্টার্ট করে যেহেতু দিচ্ছি। ওরা কি জয়েন হইতে থাকে, আমরা স্টার্ট করে দিই আর কি। ওকে ওকে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের জন্য আরেকটা ইনস্ট্রাকশন, 28 তারিখের পরে তোমাদের নেক্সট ক্লাস কয় তারিখে? স্যার 4 তারিখে। 4 তারিখে আমরা প্রেজেন্টেশন নিয়ে নিব। ওকে স্যার। বুঝছো? ওকে স্যার। প্রেজেন্টেশনটা কি হবে আমি তোমাদেরকে বলি। প্রেজেন্টেশনটা নিয়ে আমরা একটু আলোচনা করি, আসো, ঠিক আছে? ওকে স্যার। প্রেজেন্টেশনটা তোমার বেসিকলি আমরা চাচ্ছি, আমার সাউন্ড কম আসতেছে? আচ্ছা, আমি বাড়াই নিছি। আমার এন্ড থেকে ক্লিয়ার আসতেছে। আচ্ছা, আমরা একটু প্রেজেন্টেশনটা নিয়ে কথা বলি। প্রেজেন্টেশনটা আমরা করবো এইভাবে যে তোমাদের ক্লাসে তো 50 জনের মতো স্টুডেন্ট আছে, আই থিঙ্ক 50, 49 বা 50 এরকম আছে। জি স্যার। তো আমরা 2জন করে গ্রুপ করাবো, প্রত্যেকটা একটা গ্রুপে 2জন করে থাকবে। তোমাদের টপিকটা থাকবে নিউ বিজনেস আইডিয়া। তোমাদের আইটি রিলেটেড হইলে বা তোমাদের প্রজেক্ট রিলেটেড হইলে ইটস ওকে, নো প্রবলেম, ঠিক আছে? আর হচ্ছে ডিফারেন্ট কোনো বিজনেস আইডিয়া হইতে পারে, নো প্রবলেম। তো একটা প্রোডাক্ট, একটা সার্ভিস অথবা কোনো স্টার্টআপের বাংলাদেশের বাংলাদেশের সাথে রিলেভেন্ট এরকম কোনো বিজনেস আইডিয়া অথবা গ্লোবাল মার্কেটের জন্য হতে পারে, কোনো প্রবলেম। তোমাদের এটা মেক শিওর করবা যে একদম হুবহু কারোটা কপি পেস্ট করতেছো না। কপি পেস্ট করলে সেটা তোমাদের কোনো ক্রিয়েটিভিটি দেখানো যাবে না, তাই না? সেক্ষেত্রে সেটা আমি ডিসকারেজ করতেছি। নিজেরা কোনো কিছু আইডিয়া চেষ্টা করো, অন্য কারোর সাথে সিমিলার হইতে পারে বাট নট কপি পেস্ট। বিজনেস আইডিয়াটা তোমরা তোমাদের প্রেজেন্টেশনে অ্যানালাইজ করবা। অ্যানালাইসিসের জন্য কিছু টুল আমরা দেখছি লাস্ট ক্লাসে, শর্ট অ্যানালাইসিস, পেস্টেল অ্যানালাইসিস, তারপরে মস্কো, ক্যাটও, তারপর ইআরআরসি। ইআরআরসি, রাইট। এই যে অ্যানালাইজিং টুলগুলো আছে এগুলো দিয়ে, এগুলো সবগুলো তোমাদের ইউজ করতে হবে না, বাট অবশ্যই তোমরা শর্ট, পেস্টেল এই দুটো ইউজ করো এবং এটার সাথে তোমরা বাকি 3টে থেকে আরো যে কোনো একটা ইউজ করতে পারো, ঠিক আছে? যে কোনো 3টা, তোমরা 3টা দিয়ে তোমাদের বিজনেসে তোমরা অ্যানালাইজ করবে। তারপর তারপর তোমরা হচ্ছে গিয়ে তোমাদের আইডিয়াটা তোমরা যেটা পিচ করতেছো ওটা তোমরা ওটার কিছু ইনফরমেশন দিবা তোমাদের ইয়েতে, প্রেজেন্টেশনে, ঠিক আছে? তোমাদের কি কি থাকতেছে আমি বলি। এই বিজনেস অ্যানালাইসিসের আইডিয়াটা তো গেল, টোটাল 3টা থাকবে, শর্ট, পেস্টেল এবং এর সাথে মোস্ট, মস্কো, 5 ওয়াই, 6 থিঙ্কিং, ক্যাটও, ইআরআরসি, এই কয়টা থাকলো? 6টা থেকে যে কোনো একটা দিয়ে দিবা তোমরা, ঠিক আছে? টোটাল 3টা দিবা। এরপরে তোমরা দিবা মার্কেট এবং শেয়ার হোল্ডার অ্যানালাইসিস, যেটা নিয়ে আমরা শেয়ার হোল্ডার অ্যানালাইসিস নিয়ে আমরা আজকে কথা বলবো। মার্কেট অ্যানালাইসিস তোমরা কি দিবা? টার্গেট মার্কেটের ডেসক্রিপশন, এটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? টার্গেট মার্কেট তোমাদের কারা, তোমাদের টার্গেট গ্রুপ অফ ইয়ে অ্যাডভার্টাইজমেন্ট কারা হবে, ওটা তোমাদেরকে দিতে হবে। স্টেক হোল্ডার অ্যানালাইসিস যেটা আমরা দেখবো আছে, ওইটা ফলো করে তোমরা ওখানে কিছু স্লাইড অ্যাড করবা। কি স্টেক হোল্ডার কারা হবে, স্টেক হোল্ডারদের সাথে এঙ্গেজমেন্ট প্ল্যানটা কিরকম হবে, তোমাদের পটেনশিয়াল কম্পিটিটর কারা হবে এবং তোমাদের ব্র্যান্ড পজিশনিংটা কি হবে, এই জিনিসগুলো তোমরা ইনক্লুড করবা তোমাদের প্রেজেন্টেশন। তারপরে এটা গেল, ঠিক আছে? এরপরে আসো ইমপ্লিমেন্টেশন প্ল্যান। তোমরা তোমাদের প্ল্যানটা যেটা করলা, যে আইডিয়াটা দিলা, এটা ইমপ্লিমেন্ট কিভাবে করবা। দেখো, তোমরা ফার্স্টে কি করলা, ফার্স্টে তোমরা আইডিয়াটা প্রেজেন্ট করলা। আইডিয়া প্রেজেন্ট করার পরে তোমরা একটা পেজে লিখতে পারো যে why I choose this idea, অথবা why this is important, অথবা what role it can play in the তোমার বাংলাদেশি সোশিও ইকোনমিক কি বলে সিনারিও, ঠিক আছে? একটা স্লাইড দিয়ে দিলা। প্রথম স্লাইডে তুমি হচ্ছে গিয়ে অবভিয়াসলি নিজেকে প্রেজেন্ট করলা, নিজের গ্রুপকে ইন্ট্রোডিউস করলা। পরের গ্রুপে তুমি তোমার আইডিয়াটা প্রেজেন্ট করলা। পরের গ্রুপে তুমি কেন চুজ, পরের স্লাইডে তুমি কেন আইডিয়াটা চুজ করলা সেটা বললা একটা স্লাইডে। পরের স্লাইডে তুমি বিজনেস অ্যানালাইসিসে ঢুকে গেলা। কি অ্যানালাইসিস করবো তুমি বলে দিলাম আমি, শর্ট এবং পেস্টেল, এই দুটো অবশ্যই থাকবে।
এর সাথে যে কোনো একটা, টোটাল 3টে অ্যানালাইসিস করে তুমি দেখাইলা তোমার বিজনেসটা, ঠিক আছে? এরপর কি আসতেছে? এরপর আমরা বললাম, তোমরা একটু নোট ডাউন করো ওটা, ঠিক আছে? এরপর আমরা বললাম যে মার্কেট এবং শেয়ার হোল্ডার অ্যানালাইসিস। টার্গেট মার্কেট ডেসক্রিপশন দিবা একটা, টার্গেট মার্কেটে তুমি কিভাবে পেনিট্রেট করবা সেটা দিবা একটা। তোমার ইয়ে কারা হবে, টার্গেট অডিয়েন্স কারা হবে, ওদের ওদের সাথে তুমি কিভাবে ইন্টারঅ্যাক্ট করবা সেটা এখানে দিতে পারো তুমি। এরপর তুমি দিবা স্টেক হোল্ডার অ্যানালাইসিস, যেটা আমরা আজকে কথা বলবো। স্টেক হোল্ডার অ্যানালাইসিস তোমরা কি দিবা, কি স্টেক হোল্ডার কারা আছে, তাদের সাথে এঙ্গেজমেন্ট প্ল্যানটা কিরকম হবে সেটা। তারপরে তুমি দিবা পটেনশিয়াল কম্পিটিটর, তোমার মার্কেটে পটেনশিয়াল কম্পিটিটর কারা, এবং তুমি কিভাবে তোমার ব্র্যান্ডটা ওখানে পজিশন করবে এটা দিবা। ফাইন। এরপর তুমি দিলা ইমপ্লিমেন্টেশন প্ল্যান। ইমপ্লিমেন্টেশন প্ল্যান তুমি কি দিবা, তুমি তোমার বিজনেসটা যে রোল আউট করবা ওটা তুমি কিভাবে করবা, ওটার জন্য তুমি স্মার্ট গোল ইউজ করতে পারো, স্মার্ট টেকনিক ইউজ করতে পারো, ঠিক আছে? এছাড়া তুমি অন্যান্য তোমার নিজের কোনো প্ল্যান যদি থাকে, তুমি কিভাবে কমিউনিকেশন করবা, কি কি অ্যাক্টিভিটি ইউজ করবা ইমপ্লিমেন্টেশনের জন্য, তাই না? আমরা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যেসব দেখি নর্মালি, যে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ হওয়ার আগে নতুন ব্র্যান্ডগুলো কি কি ইমপ্লিমেন্টেশন প্ল্যান রোল আউট করে, কি কি ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিস করে, তাই না? কাদেরকে কাদেরকে যুক্ত করে, টিভি অ্যাড হতে পারে, তো তোমার কোনো ফিজিক্যাল ক্যাম্পেইন হতে পারে, অনেক কিছু হতে পারে। তারপরে তোমার কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য তুমি কি করতেছো, তোমার কন্টিনিউয়াস একটা ইমপ্রুভমেন্ট আইডিয়া তুমি দিবা, যে আমরা এরকম এরকম করে মাসে একবার করে বসবো, নতুন ব্রেনস্টর্ম করব, নতুন প্রোডাক্ট কবে আনবো আমরা, ঠিক আছে? এই টাইপের একটা জিনিস। তারপর তুমি লাস্টে কনক্লুশন দিয়ে শেষ করলা, ঠিক আছে? এবং কিভাবে এটা রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেবল করবা সেটা তুমি অলরেডি বলেই দিছো রোল আউট প্ল্যানে, তো দ্যাটস ইট, ফাইন। জাস্ট কনক্লুশন দিয়ে শেষ করলা, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা তোমার প্রেজেন্টেশনে কভার করতে হবে। আর আমি কি একবার রিভিউ করব কি কি বলা হ্যাঁ হয়েছে হ্যাঁ, আর বলো কি? বলো। স্যার প্রথমে মানে আমাদের যে বিজনেস আইডিয়াটা ওটা একটা স্লাইডে থাকবে, দেন আর কি বলবো হোয়াই দিস ইজ ইম্পর্টেন্ট অর হোয়াই উই চুজ দ্যাট। ওয়াই উই চুজ দিস, হ্যাঁ সেটাই। দেন স্যার আমরা অ্যানালাইসিস আইডিয়া টুলস যেটা ওটা ইউজ করব, যেখানে আর কি সর্ট অ্যান্ড প্যাস্টেল এই দুইটা মাস্ট থাকবে। হ্যাঁ এবং থার্ড নাম্বার যেটা ওটা মস্কো অথবা ইআরসি থেকে যে কোনো একটা আর কি আমরা চয়েস করে নিব আর কি। হ্যাঁ, মানে বাকি যে 4-5টা আছে ওখান থেকে যে কোনো একটা তোমাদের পছন্দ মতো তোমরা চুজ করতে পারো। জি স্যার। পরে স্যার আমরা মার্কেট এন্ড শেয়ার হোল্ডার বা স্টেক হোল্ডার অ্যানালাইসিস যেটা ওটা আর কি দেখাবো। তারপর স্যার আমাদের পটেনশিয়াল কম্পিটিটর কারা কারা আছে ওইটা আমরা শো করব। দেন আর কি ইমপ্লিমেন্টেশন প্ল্যান আর কি এখানে আমরা স্মার্ট গোল টেকনিক অথবা আমাদের কোনো আইডিয়া বা টেকনিক যদি থাকে ওইটা ইমপ্লিমেন্ট করে দেখাবো আর কি, বা কিভাবে করব। তারপর একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আইডিয়া এখানে আমরা দিব, যে মানে কিভাবে আমাদের আইডিয়াটা ইমপ্রুভ করা যায়। দেন আর কি ফাইনালি আর কি কনক্লুশনটা দিব, যে আমাদের এটা রিয়েল ওয়ার্ল্ডে কেমন ইম্প্যাক্ট ফেলতে পারে অথবা রাইট, ফেলে আর কি। রাইট। এটা হচ্ছে স্কেলেটনটা। আর এর মধ্যে তোমরা এটাকে সুন্দর করার জন্য কি কি করতে পারো এটা তোমরা জানো, ঠিক আছে? সুন্দর সুন্দর গ্রাফিক্স ইউজ করতে পারো, বাট নট টু মাচ, বুঝছো না? নট টু মাচ, জি একদম ইম্পর্টেন্ট গুলো ইউজ করবা। তারপরে তোমার তোমরা হচ্ছে গিয়ে স্টেক হোল্ডার অ্যানালাইসিস যখন করবা, তখন তোমরা সুন্দর সুন্দর পাই চার্ট বা এসব চার্ট ইউজ করতে পারো। তারপরে তোমরা হচ্ছে গিয়ে যখন মার্কেট অ্যানালাইসিস করবা ওখানেও তোমরা এসব গ্রিড দেখাতে পারো বা চার্ট ইউজ করতে পারো, ঠিক আছে? এসব তোমরা করতে পারো। তারপরে তোমার ভিজুয়াল ক্ল্যারিটি যেন থাকে তোমার প্রেজেন্টেশনে, ঠিক আছে? ভিজুয়াল যেগুলো ইউজ করবার জন্য ক্লিয়ার থাকে এবং মানুষ যেন প্রথমবার দেখেই বুঝতে পারে ইজিলি। তারপরে স্টেক হোল্ডার প্ল্যানটা অবশ্যই হাইলাইট করবা, কমিউনিকেশন প্ল্যানটা হাইলাইট করবা। হ্যাঁ, আমি এখানে তোমাদেরকে ক্রাইসিস কমিউনিকেশন দিতে বলতেছি না, বিকজ এটা একটু বেশি বড় হয়ে যাবে। কি ফাইন্ডিং যেগুলো পাইছো তোমরা থট অ্যানালাইসিস, এগুলো অবশ্যই তোমরা যদি গ্রাফিক্যালি দেখো তাহলে খুবই ভালো, ঠিক আছে? আর তোমাদের মার্কিংটা কিরকম হবে আমি তোমাকে বলি, যে তোমাদের 5 মার্কসের প্রেজেন্টেশন, রাইট? স্যার তোমাদের 8 মাস। 8 মার্কসের, রাইট? জি স্যার। আচ্ছা, 8 মার্কসের প্রেজেন্টেশন তো তোমাদের আহ, আচ্ছা, তোমাদের মার্কিংটার জন্য আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমি একটু দেখি ওটা, এক মিনিট দাঁড়াও তোমরা।
আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে অবশ্যই তোমাদেরকে নেক্সট 2-3 ডেজের মধ্যে একটা তোমরা গুগল শিট সাবমিট করবা, ঠিক আছে? সাবমিট করে আমার সাথে শেয়ার করবা, এবং চিন্ময়ের দায়িত্ব হচ্ছে গিয়ে ওটা তুমি রেডি করে দিবা। ওখানে থাকবে যে আচ্ছা আমাদের এই উইক টাইম আছে, তো আমি আমাদেরকে এই সপ্তাহ পুরোটাই টাইম দিলাম, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে কি স্যার তাহলে আমি স্যার ক্লাস শেষে একটা গুগল শিট প্রোভাইড করে দিব, তারা তাদের টিম মেম্বার এন্ড টপিক সিলেক্ট করে ওখানে আর কি সাবমিট করবে আর কি। টিম মেম্বার এবং টপিক সিলেক্ট করে ওখানে সাবমিট করবে, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি, পার টিমে 2 জন করে থাকবে, তো তার মানে টোটাল 24-25টার মতো টিম হবে, ঠিক আছে? আর টপিকটা দিয়ে দিবে ওরা, এবং ওদের এখানে যাবতীয় এডিট করার জন্য আমরা ওদেরকে নেক্সট আমরা ওদেরকে 17 তারিখ পর্যন্ত সময় দিই সবাইকে, ঠিক আছে? 17 তারিখের মধ্যে তোমরা তোমাদের এইসব মানে 3-4 দিন, তো আজকে সহ 4 দিন হয়, 17 তারিখ রাত 12টার মধ্যে তোমরা তোমাদের সব প্ল্যান ট্যান কি করবা, কার সাথে টিম করবা, কি টপিক করবা, ওগুলা সিলেক্ট করবা, এবং করে তোমরা হচ্ছে এর মধ্যে এটা ফাইনালাইজ করবা। 17 তারিখের পরে তোমরা আর কোনো এডিট করতে পারবে না, ঠিক আছে? 17 তারিখের পরে এডিট যে অপশনটা ওটা আর অ্যাভেলেবল থাকবে না তোমাদের জন্য। এটা হচ্ছে গিয়ে চিন্ময় মেক শিওর করবা, ঠিক আছে? ওকে স্যার, আমি 17 তারিখ পরে এক্সেস অফ করে দিব আর কি। অফ করে দিবা, বিকজ আমরা আগে নোটিস করছি যে এটা যদি খোলা থাকে তাহলে কন্টিনিউয়াসলি স্টুডেন্টরা এই টপিক চেঞ্জ করতে থাকে বা গ্রুপ মেম্বার চেঞ্জ করতে থাকে। সো আমরা আগামী 17 তারিখের রাত 12টার পরে এটা লক করে দিব, অ্যাক্সেসটা আর কেউ ইউজ করতে পারবে না। এর মধ্যে চিন্ময় হচ্ছে একটা সুন্দর ফরম্যাট করে দিবা, ক্লিয়ার এন্ড নাইস ফরম্যাট, যেটাতে থাকবে ফার্স্টে হচ্ছে গিয়ে ওদের গ্রুপ থাকবে, গ্রুপ 1 2 3 4 5 6 অথবা ABCD এরকম করে যে কটা হয় তুমি ফরম্যাট করে দিবা। 2 জনের জন্য স্পেস রাখবা, ওরা নিজেরা নিজেরা করে নিবে, গ্রুপের নাম বসাই দিবে, এরপরে টপিকের জন্য জায়গা রাখবা, ঠিক আছে? এরকম করে। আর হচ্ছে তোমরা করবা, টপিকের জন্য জায়গা রাখবা, তো এরপর স্যার আমার কাছে একটা ফরম্যাট আছে, আমি মানে রিসেন্টলি ওইগুলা সব ইউজ করি আর কি। ওখানে আর কি PPTX ফাইল সাবমিট করার জায়গা সহ এক্স্যাক্টলি সবকিছু। আমি এটাই বলতেছি, হ্যাঁ, পিপিটি ফাইল সাবমিট করা যায় এরকম একটা তুমি অপশন যদি তোমার কাছে থাকে তাহলে তো বেস্ট হয়, ঠিক আছে? স্যার ওটা আমার তুমি কাছে ক্রিয়েট করাই আছে, জাস্ট খালি আমি আগের শীট থেকে নামগুলো রিমুভ করে এখানে গ্রুপে দিয়ে দিব আর কি ক্লাস শেষে। ফ্যান্টাস্টিক, এটা হলে খুবই ভালো হয়, বিকজ অ্যাক্সেস তো তুমি বন্ধ করে দিবা 17 তারিখের পরে, কিন্তু আমরা যেদিন হচ্ছে তোমার প্রেজেন্টেশন নিব, উইচ ইজ কয় তারিখ, 4 তারিখ, রাইট? ফেব্রুয়ারি 4 তারিখে প্রেজেন্টেশন যে আমরা নিব, আমার প্রেজেন্টেশনগুলো তো ওরা আবার আমাকে সাবমিট করবে, তো ওইগুলো তুমি হচ্ছে গিয়ে লিংক অথবা হোয়াট এভার ওখানে তোমরা আবার ওখানে অ্যাড করে দিবা, ঠিক আছে? এটা একটা গেল। আর হচ্ছে গিয়ে যেদিন প্রেজেন্টেশন হবে 4 তারিখে, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা ক্লাসে 10 মিনিট আগে এসে, ঠিক আছে, সবাই পিসিতে ক্লাসের যে পিসি আছে সেটার মধ্যে তোমরা তোমাদের প্রেজেন্টেশন ফাইলটা সেভ করে রাখবা, এসেই যাতে তোমরা ওপেন করতে পারো, মানে ওটাতে যেন কোনো টাইম ওয়েস্ট না হয়, বিকজ 20-25টা গ্রুপের প্রেজেন্টেশন হবে, আমাদের অনেক সময় লাগবে, ঠিক আছে? ওটা মেক শিওর করবা চিন্ময়। আর হলো গিয়ে আচ্ছা, আমি তোমাদেরকে 1 মিনিট, আমাকে একটু সময় দাও। প্রেজেন্টেশনের কোথায় কিরকম মার্কস আমি একটু তোমাদেরকে বলি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি মাহুদি স্যার। আমাদের তো দুইটা কুইজ, আমাদের কুইজ দুইটা স্যার নেক্সট মান্থে 11 তারিখে নেওয়া যায় না, কারণ স্যার দুইটা কুইজ তো অনেক পড়া। না আর না, ঈদের আহ, পরে একদমই নেওয়া যাবে না মেহেদি, সরি আমি, কারণ তোমাদের অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, আর এটা না করলে আসলে আমরা শেষ করতে পারবো না, ও আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে?
আমি বুঝতেছি একটু প্রেশার হয়ে যাবে তোমাদের জন্য, বাট আমি তোমাদেরকে আরেকটা সিস্টেম করে দিব, ঠিক আছে? আমি সেটা তোমাদেরকে পরে বলবো। তোমরা এত মানে কুইজ নিয়ে টেনশন করার কিছু নাই। আমরা কুইজ টোটাল 4টা কন করবো, 4টা থেকে বেস্ট 3 কন করবো। যদিও তোমরা 3টা কুইজই দিবা, আমি এখানে আরেকটা সিস্টেম করতেছি। সেটা হচ্ছে আমাদের ওবিতে আছে যে তোমাদের সিভি সিভি রাইটিং, সিভি নিয়ে আমাদের কিছু পড়াশোনা আছে এখানে। সো আমি যেটা করবো, আমি জানি যে তোমরা সবাই অলরেডি সিভি রেডি করছো, রাইট? তোমাদের ল্যাপটপের জন্য। জি স্যার। হ্যাঁ, তো তোমরা তোমাদের সিভি গুলো সাবমিট করে দিবা আমাকে। চিন্ময়, তুমি এটার জন্য আরেকটা ক্রিয়েট করবা, ফোল্ডার ক্রিয়েট করবা। সিভি গুলো তোমরা সবাই সাবমিট করবা, ভিডিও রেজিউমে গুলো করে ওটার উপর তোমাদের একটা মার্কিং হবে, ঠিক আছে? এবং সাথে তোমাদের 3টা কুইজ থাকলো। যারা একটা মিস করছে তারা 3টার মার্কস পাওয়ার একটা অপরচুনিটি পাবে, আর যারা 4টা দিছে ওরা বেস্ট 3 কাউন্ট করার অপরচুনিটি পাবে, ঠিক আছে? সো টেনশন নেওয়ার কিছু নাই। মানে তোমাদের ইয়েটা যেটা ভিডিও রিজিউমি, তোমাদের একটা কুইজ হিসেবে আমি কাউন্ট করব, ঠিক আছে? করে তাহলে তোমাদের 4টা কুইজ হয়ে গেল। একটা তোমরা অলরেডি দিছো, 28 তারিখে তোমরা 2টা কুইজ দিবা, 3টা প্লাস ভিডিও রেজিউমি 4টা। 4টা থেকে বেস্ট 3 আমরা কাউন্ট করব, ঠিক আছে? ফেয়ার এনাফ? ইয়েস স্যার। আচ্ছা, আমাকে একটু টাইম দাও, এখন আমি তোমাদের একটু মার্কিং রুব্রিক্সটা একটু বার করি। তোমাদের ডিপার্টমেন্ট থেকে এত ইমেল পাঠায় যে আমি হারায় ফেলি। আচ্ছা, তোমাদেরকে কি ইয়েটা শেয়ার করা হয়, মার্কিং ক্রাইটেরিয়াটা প্রেজেন্টেশনের? জি স্যার, শেয়ার করা হয়েছে। আচ্ছা, তাহলে তোমরা জানোই কোন কি কি ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে ডেলিভারি তোমার কেমন হবে ওটার উপর ডিপেন্ড করবে। তোমার কন্টেন্টের উপর মার্কস, কন্টেন্ট অর্গানাইজেশন এসবের উপরে। তুমি যদি সাবজেক্ট ক্লিয়ারলি ডিফাইন না করো, পারপাস কি ডিফাইন না করো, তোমার এটার পক্ষে তুমি প্রপার এভিডেন্স না দাও, সাপোর্টিং আইডিয়াস না দাও, তাহলে ওটা ইনসাফিসিয়েন্ট বলে কাউন্টেড হবে এবং তুমি ওখানে মার্কস কম পাবা। আর যদি প্রপারলি দাও তাহলে সেটা সাফিসিয়েন্ট হিসেবে কাউন্ট হবে। তোমার আইডিয়া এবং তোমার পারপাস ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে? তুমি স্ট্যাটিস্টিক্স, ফ্যাক্টস এসব ইউজ করবা বেশি বেশি করে, এভিডেন্স বেসড তুমি নলেজ শেয়ার করবা। তোমার এনথুজিয়াজমের উপরে মার্কস আছে, অথবা অডিয়েন্স অ্যাওয়ারনেস। এটা হচ্ছে, দেখো কি বলছে এখানে, 25% অথবা মার্কস কখন দিবে, যদি শোজ নো ইন্টারেস্ট ইন টপিক প্রেজেন্টেড, ফেইলস টু ইনক্রিজ অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং অফ নলেজ অফ টপিক। 50% বলতেছে যে shows little or mixed feelings about the topic being presented, raises audience understanding and knowledge of some points. 75% বলতেছে shows some enthusiastic feeling about the topic, raises audience understanding and awareness of most points. And 100% কি demonstrates strong enthusiasm about topic during entire presentation, significantly increases audience understanding and knowledge of topic, convinces an audience to recognize the validity and importance of the subject, ঠিক আছে? তো এই 3টা বেসিসে তোমাদেরকে ডেলিভারি, কন্টেন্ট এবং
অডিয়েন্স অ্যাওয়ারনেস, এই তিনটার বেসিসে তোমাদেরকে মার্ক করা হবে। ডেলিভারিতে 3 মার্কস, কন্টেন্ট অথবা অর্গানাইজেশনে 3 মার্কস, আর এনথুজিয়াজম অথবা অডিয়েন্স অ্যাওয়ারনেসে 2 মার্কস, টোটাল 8 মার্কস। এইভাবে তোমাদের মার্কসটা তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, আর তোমাদের প্রেজেন্টেশন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে করতে পারো। এখন আমরা এখন চ্যাপ্টার 7 এ ঢুকে যাই। আচ্ছা, চ্যাপ্টার 7 ইউজুয়ালি আমি রাখি হচ্ছে তোমাদের ইয়ের জন্য, অ্যাসাইনমেন্টের জন্য। হ্যাঁ, কিন্তু এইবার যেহেতু তোমরা ওই যে সার্টিফিকেট কোর্স করতেছো, সো এই জন্য আমরা এটা কুইজেই এটার উপরে আমরা ইয়ে করব, পড়াশোনা করব কুইজের জন্য এবং ফাইনালের জন্য। ঠিক আছে, ফাইনালের জন্য এটা ইম্পর্টেন্ট। লাস্ট সেমিস্টারে এই বিজনেস প্রপোজালের স্ট্রাকচার নিয়ে ফাইনালে কোশ্চেন আসছিল, একটা বড় কোশ্চেন আসছিল। আচ্ছা, বিজনেস প্রপোজালে কি কি থাকে? আমাদের আজকের ক্লাসটা আমরা 3 ঘন্টা ক্লাস করব না, বিকজ আমি নিজে অনেক টায়ার্ড, রোজা রেখে সারা রাত জেগে। আমি শিওর তোমাদের অনেকেরও সেম অবস্থা। ঠিক আছে, সো আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটাও ইজি চ্যাপ্টার, খুব একটা বেশি নাই এখানে বোঝানোর মতো। সো আমরা এই চ্যাপ্টারটা শেষ করে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দেবো, বিকজ আমাদের মেইন টার্গেট ছিল আজকে তোমাদেরকে প্রেজেন্টেশনের একটা আইডিয়া দেওয়া, যেটা আমরা অলরেডি দিয়ে দিছি। হ্যাঁ, আর প্রেজেন্টেশনের একটা ইম্পর্টেন্ট টপিক উইচ ইজ স্টেক হোল্ডার অ্যানালাইসিস, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে আছে। তো ওইটা আমরা একটু ভালো মতো পড়বো। বাকি উই উইল জাস্ট গো থ্রু দি এন্টায়ার চ্যাপ্টার কুইকলি। ঠিক আছে, আই এম শিওর লট অফ ইউ অলরেডি নো হাউ টু রাইট আ বিজনেস প্রপোজাল। ঠিক আছে, just covering the subject matter for you in this class. Let's start. The first slide key, structure of business proposal. Second slide key, title page. At first you will start with the title page, name of your business, proposal, business proposal or for client, date diba, your contact details. ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল, business proposal for campus based pizza outlet expansion. Next slide, table of contents. ঠিক আছে, which contents you will include in the business proposal. At first, executive summary, obviously after the title page, executive summary, and then problem statement, then proposed solution, then objectives and goals, then business model, then market analysis. Oh, I forget to mention one thing, that in your presentation, please include, ঠিক আছে, before market analysis. We have already mentioned to include market analysis and stakeholder analysis, right? And before that, you are including what? Business analysis. So before business analysis, where you will mention SWOT and ERRC and PESTEL, you have to mention the business model. Just include one slide and your proposed business model. Okay, then market analysis, then market and sales strategy, operational plan, financial plan, risk analysis, implementation timeline, and appendices. So তোমার ইয়েতে প্রেজেন্টেশনে তোমার ইয়ে করা লাগবে না, তোমার রিস্ক অ্যানালাইসিস করা লাগবে না। ইমপ্লিমেন্টেশন টাইমলাইন তুমি দিতেও পারো, নাও দিতে পারো, আপ টু ইউ। ঠিক আছে, বাট বাকি যেগুলো বলছে ওগুলো তোমরা দিবা অবশ্যই। নেক্সট স্লাইডে যাই, এক্সিকিউটিভ সামারি। এখানে কি থাকে? A short overview of your proposal highlights your business idea or solution, outlines the value অথবা benefits for the client অথবা investor. ঠিক আছে, মানে দেখো একটা এক্সাম্পল দিলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। XYZ Solutions is pleased to present this proposal for the development of an AI powered retail analytics tool. Our solution will help retailers reduce inventory waste and increase profits through real-time customer insights. ঠিক আছে,
এটা পড়লেই কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার বিজনেসের প্রপোজালটা কি নিয়ে, তাই না? আমি একটা এআই পাওয়ার্ড একটা রিটেল অ্যানালিটিক্যাল টুল প্রপোজ করতেছি কাস্টমারদের জন্য, পটেনশিয়াল কাস্টমারদের জন্য। এবং আমার গোল কি সেটাই আমি ফার্স্টে একটু করে বলে দিলাম, যেটা হচ্ছে কি রিটেইলাররা, মানে রিটেল শপ ওনার যারা আছে, ওদের ইনভেন্টরি ওয়েস্ট যেন কমে, এবং এর মাধ্যমে তারা যেন প্রফিট বাড়াতে পারে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপর প্রবলেম স্টেটমেন্ট। ডিফাইন দ্য প্রবলেম অর নিড অফ দ্য ক্লায়েন্ট অর মার্কেট। প্রবলেমটা কি? মানে ফার্স্টে তো তুমি বললা যে তোমার ইয়েটা কি, তোমার প্রপোজালটা কি, তাই না? এরপর তুমি বলতেছো এখানে যে তোমার প্রবলেমটা কি ফেস করতেছে এই সেক্টরে, এই লাইন অফ বিজনেসে, তাই না? সেটা বললো এখানে। বলার পরে ইউজ রিসার্চ অর ডাটা টু সাপোর্ট দি এক্সিস্টেন্স অফ দ্য প্রবলেম। মানে তুমি তোমার রিপোর্টে দেখাই দিলা যে অনেকগুলো ইয়ে আছে না, তোমার অনলাইন অনেক তোমার ডাটা সোর্স আছে, ঠিক আছে, অনেক নিউজ পেপার থাকে, অনেক তোমার সার্ভে কোম্পানি থাকে যারা সার্ভে করে, ওদের থেকে তুমি ডাটা নিয়ে, অথবা দেখবে অনেক রিসার্চ পেপারের ডাটা তুমি পাবা, ডাটা নিয়ে তুমি যেই সাবজেক্টে রিসার্চ করতেছো ওটা নিয়ে তুমি ওটার সাপোর্টিং টুল হিসেবে তুমি রিসার্চ ডাটাগুলো দিবা যে এই প্রবলেমটা আসলে ভ্যালিড এবং এটা আমি প্রমাণ করার জন্য এই ডাটাগুলো দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। মেনি স্মল রিটেইলার্স ফেস চ্যালেঞ্জেস ইন প্রেডিক্টিং কাস্টমার ডিমান্ড অ্যাকুরেটলি। মানে কাস্টমারের ডিমান্ড কিরকম হবে এটা প্রেডিক্ট করতে অনেক রিটেইলারই ফেল করে। যেমন ধরো এই রোজার মাসে থাকে না যে প্রত্যেক রিটেইলারকে তুমি যদি এআই পাওয়ার্ড একটা প্রেডিকশন টুল দিতে, অথবা একটা এআই পাওয়ার্ড একটা রিটেইলের জন্য একটা টুল দিতে, যেখানে কিনা ফোরকাস্ট করতেছে কাস্টমারদের ডিমান্ড কেমন হবে রমজানের উপর বেস করে, নিউ ইয়ারের উপর বেস করে, নববর্ষের উপর বেস করে, পূজার উপরে বেস করে, থাকে না, ক্রিসমাসের উপর বেস করে, বা হোয়াটএভার নিউ ইয়ারের উপর বেস করে সে হচ্ছে একটা প্রেডিকশন দিবে। এই সময় আমার চাহিদা এরকম থাকবে, এই সময় তুমি যদি এই পরিমাণ স্টক করো তাহলে তোমার তুমি পুরোটাই বিক্রি করতে পারবা। আর যদি এরকম স্টক করো তোমার শর্ট হয়ে যাবে, তোমার কাস্টমাররা এসে ফিরে যাবে। আর যদি ওভার স্টক করো তাহলে তোমার এটা নষ্ট হবে, পচে যাবে, তোমার রেভিনিউ লস হবে। এরকম একটা প্রেডিকশন একটা তোমার ইয়ে থাকবে, এলিমেন্ট থাকবে তোমার ইয়েতে, ওই এআই পাওয়ার টুলটাতে। তো এটাই বলা হচ্ছে যে তাহলে কি হইতো, তাহলে আমরা যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারতাম আমাদের মার্কেটে, তাহলে দেখা যেত যে অনেক ব্যবসায়ী যারা কিনা মজুত করতেছে এই মজুতটা করতো না, যার ফলে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস যে বাংলাদেশে ক্রিয়েট হয় এটাও হইতো না, তাই না? কারণ রমজান মাসে আসার আগেই মনে করো তোমার তেল, ডাল, ইম্পর্টেন্ট যেসব জিনিসপত্র আছে আমাদের গ্রোসারিজের জন্য ওগুলো মজুত করে রেখে দিছে। তো রমজান মাসে অবভিয়াসলি দাম বাড়ে, এটা বেশি প্রাইসে বিক্রি করবে। তাহলে রমজান মাসের আগের মাস থেকে প্রাইসটা বেড়ে গেল না? আর প্রাইস তো বাড়লে একবার আর কমে না সহজে আমাদের দেশে। তো আমরা যদি প্রপার একটা ইনভেন্টরি নিয়ে একটা অ্যানালাইসিস করতে পারি প্রত্যেকটা রিটেইলারে, হ্যাঁ আই এম শিওর স্বপ্ন, তারপরে মিনা বাজার, ওসব জায়গায় সব এরা করে মনে হয়, আই এম শিওর এরা করে। কিন্তু আমরা যদি একদম মানে মাস পর্যায়ে এটাকে নিয়ে যেতে পারি তাহলে মানে বোথ কাস্টমার্স অ্যান্ড দি বিজনেস ওনার্স উইল বি বেনিফিটেড। এটাই বলতেছে, এটাই হচ্ছে গিয়ে এই বিজনেস মানে এটার প্রবলেমটা এখানে বললো এবং এটা সলিউশন তো তুমি আগেই বলে দিলা। ঠিক আছে, আচ্ছা এরপরের স্লাইডে আসো। প্রপোজ সলিউশন কি? We propose a cloud-based analytics dashboard that uses AI to track purchasing trends and recommend stock adjustments based on historical and real-time data. বলে দিছে, তাই না? যে প্রপোজ সলিউশনে তুমি কি দিচ্ছ? তুমি দিচ্ছ হচ্ছে গিয়ে একটা ক্লাউড বেসড অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড, তোমার ফোনের অ্যাপে হইতে পারে, তাই না? ফোনের অ্যাপে হওয়াটাই সবচেয়ে বেশি আই থিঙ্ক ইউজার ফ্রেন্ডলি হবে। কে কে এটা? কেউ কি কিছু বলছে? আমি শুনি নাই। আচ্ছা ঠিক আছে। ড্যাশবোর্ডটা তোমার বলতেছে যে ক্লাউড বেসড এআই পাওয়ার্ড হবে, ঠিক আছে? মানে ধরো দোকানদাররা তাদের ফোন থেকে দেখতে পারে, অ্যাক্সেস পেতে পারে, ঠিক আছে? তারপরে
ও হচ্ছে গিয়ে পারচেজিং ট্রেন্ডটা ফলো করবে। তোমরা তো বিজনেস অ্যানালাইসিস নিয়ে অনেকেই কাজ করতেছো, তাই না? তোমরা হিস্টোরিক্যাল ডেটা নিয়ে তোমরা যদি পারচেজিং ট্রেন্ডটা ফলো করো, তাহলে তোমরা বুঝবা যে বছরের কোন কোন সময় ডালের চাহিদা বাড়ে, বছরের কোন কোন সময় পেঁয়াজের চাহিদা বাড়ে, বছরের কোন কোন সময় খেজুরের চাহিদা বাড়ে। ওটা অনুযায়ী তুমি স্টক রিকমেন্ড করবা তোমার ইয়েকে, শপ ওনারকে, ঠিক আছে? আর ওটা অনুযায়ী সে হচ্ছে গিয়ে তার স্টকটা অ্যাডজাস্ট করবে। এটা হচ্ছে গিয়ে তোমার প্রপোজ সলিউশন। পরের স্লাইডে যাই। Objectives and goals: reduce inventory waste by 25% in 6 months, improve customer satisfaction through product availability, achieve ROI, মানে return of investment, within the first year. ঠিক আছে? Can use smart format, list the specific measurable goals of your business, revenue target, growth, impact. ঠিক আছে? এইসব। পরের স্লাইডে যাও। বিজনেস মডেল, তোমার বিজনেস মডেলটা কি হবে? How your business will operate, revenue generation model, product sales, subscription, ads, key partners, channels, resources, and customer segments. We will, এই যে দেখো এখানে এক্সাম্পল কি দিছে, we will operate a subscription based SaaS model with monthly, quarterly, and annual pricing plans. মানে তুমি কিভাবে তোমার বিজনেসটা তো তুমি তো তোমার সলিউশন বললা, তুমি এখান থেকে টাকাটা কামাবা কিভাবে, তাই না? ওটাই তোমার বিজনেস মডেল। এই সফটওয়্যারটা বেচে তোমাকে তো টাকা কামাইতে হবে, অথবা সাবস্ক্রিপশন দিয়ে তোমাকে টাকা কামাইতে হবে। সেটা তুমি কিভাবে করবা? সেটা তুমি মান্থলি, কোয়ার্টারলি না অ্যানুয়ালি তোমাকে ওর থেকে সাবস্ক্রিপশন চার্জটা নিবা, সেটাই বলা হচ্ছে এখানে। তোমরা কি সাস মানে বুঝো? জি স্যার। হ্যাঁ, তো সাস মানে যেহেতু বুঝো, তার মানে হচ্ছে গিয়ে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তার মানে তোমার একটা মডেল কি হবে, সাস হবে না আইএএস হবে না পিএএস হবে, ঠিক আছে? ওটা তোমরা সিলেক্ট করে নিবা, ওটা তোমাদের বিজনেস মডেল। বিজনেস মডেল তোমাদেরকে নট নেসেসারিলি এরকমই হইতে হবে, তোমরা তোমাদের বিজনেসের জন্য অন্য কোনো মডেল ইউজ করতে পারো, ঠিক আছে? আই এম জাস্ট গিভিং এক্সাম্পল। পরের স্লাইডে যাই আমরা। মার্কেট অ্যানালাইসিস, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের ইয়েতে মার্কেট অ্যানালাইসিস তোমাদেরকে রাখতে হবে তোমাদের কিসে, তোমাদের প্রেজেন্টেশনে। হ্যাঁ, বেশি বড় করার দরকার নেই, একটা স্লাইডেই তোমরা গ্রাফিক্যাল এলিমেন্ট ইউজ করে তোমরা বুঝিয়ে দিতে পারো। ইন্ডাস্ট্রি ওভারভিউ, টার্গেট মার্কেট অ্যান্ড কাস্টমার প্রোফাইল, মার্কেট সাইজ অ্যান্ড গ্রোথ ট্রেন্ডস, কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস আলাদা দিচ্ছ তোমরা, মার্কেট অ্যানালাইসিসের পরের স্লাইডে দিতে পারো। Example, the retail analytics market is projected to grow by 18% annually. Our primary target market includes independent stores, যেটা বললাম, and franchises with 1 to 10 million in revenue. এটা তুমি তোমার বিজনেস অনুযায়ী তুমি অ্যাডজাস্ট করে নিবা। পরের স্লাইডে যাই। মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন প্ল্যান, চ্যানেলস টু রিচ কাস্টমার্স, ডিজিটাল অথবা রিটেল, সেলস প্ল্যান অর স্ট্র্যাটেজি। দেখো এখানে কি এক্সাম্পল দিল, উই উইল ইউজ আ ডিজিটাল ফার্স্ট স্ট্র্যাটেজি ইনক্লুডিং এসইও, পেইড অ্যাডস অ্যান্ড লিঙ্কডইন আউটরিচ। ফ্রি ডেমোস অ্যান্ড এ রেফারেল প্রোগ্রাম উইল ড্রাইভ ইউজার অ্যাকুইজিশন। তাই না? তুমি যদি ফ্রি ডেমো দিতে পারো, তখন তোমার এলাকার দোকানদারকে তুমি, তোমার এলাকায় তুমি 10টা রিটেল শপ বাইর করলা, করে তুমি ওদেরকে ফ্রি ডেমো দিলা একটা, ঠিক আছে? বেস্ট ওয়ে ফর ইউর, মানে টু কি বলে, গেইন না নিউ কাস্টমার। ফ্রি ডেমো দিলে কি হবে, ও ফার্স্টে দেখেও স্যাটিসফাইড হলো, আরে এটা করে তো আমার আসলেই আমার রেভিনিউ বাড়বে, আমার ইয়ে কমবে, কি বলে, ওভার স্টক আমি করবো না, আমার ওয়েস্ট কমবে। এর সাথে তুমি রেফারেল প্রোগ্রাম দিতে পারো, যে তুমি যদি একটা দোকানদারকে বলতেছো যে এই দোকানের যে শপ ওনার আছে, সে যদি বি দোকানের শপ ওনারকে রিকমেন্ড করে, তাহলে এই দোকানের শপ ওনার একটা 1 মাসের ফ্রি একটা সাবস্ক্রিপশন ফি তার মকুফ হয়ে যাবে, তাই না? এটা এক ধরনের মার্কেটিং এন্ড সেলস স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। অপারেশনাল প্ল্যান। অপারেশনাল প্ল্যানে কি থাকে? ব্র্যান্ডিং এন্ড প্রমোশনাল প্ল্যান, চ্যানেলস টু রিচ কাস্টমার, সেলস প্ল্যান স্ট্র্যাটেজি। আচ্ছা, এটা তো বললামই অলরেডি। তারপরে কি ফাইন্যান্সিয়াল প্ল্যান, স্টার্টআপ কস্ট, রেভিনিউ ফোরকাস্ট, এক্সপেন্স প্রজেকশন, ব্রেক ইভেন অ্যানালাইসিস, ফান্ডিং রিকোয়ারমেন্ট। দেখো এত কিছু তোমরা তো প্রেজেন্টেশনে দিতে পারবে না, তোমরা যেটা পারো সেটা দিও, ঠিক আছে? তোমাদেরকে আমি সব দিতে বলবো না, বাট যেটা পারো এরকম একটা তুমি জাস্ট ইয়ে দিয়ে দিতে পারো, একটা চার্ট দিয়ে দিতে পারো, তাই না? মানে সবকিছুকে এলাবোরেটলি ডেসক্রাইব না করে একটা চার্টে দিয়ে দিতে পারো যে আমার প্রজেকশন হচ্ছে এটা, আইটেম কি কি আছে, রেভিনিউ ফার্স্ট ইয়ারে 60,000, সেকেন্ড ইয়ারে 150,000, থার্ড ইয়ারে 300। তুমি যে একটা প্রজেকশন করতেছো রেভিনিউ ইনক্রিজের, ওটা। এক্সপেন্স ফার্স্ট ইয়ারে কত, সেকেন্ড ইয়ারে কত, থার্ড ইয়ারে কত।
নেট প্রফিট, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে নেট প্রফিট, ওটা তুমি দেখাচ্ছ 3 ইয়ারে কিরকম হইলো, ঠিক আছে? এটা একটা প্রজেকশন প্ল্যান। আচ্ছা, পরের স্লাইডে আছে রিস্ক অ্যানালাইসিস, আইডেন্টিফাই পোটেনশিয়াল রিস্ক, মিটিগেশন স্ট্র্যাটেজিস ফর ইচ রিস্ক। এক্সাম্পল কি, রিস্ক হলো কি, লো ইনিশিয়াল ইউজার অ্যাডপশন, ইনিশিয়ালি ইউজার তুমি বেশি পাচ্ছ না, নতুন করে অ্যাডাপ্ট করতেছে না ইউজাররা। মিটিগেশন কিভাবে এটা সলভ করবা, অফার ফ্রি ট্রায়ালস অ্যান্ড ইউজ কাস্টমার ফিডব্যাক টু রিফাইন দ্য প্রোডাক্ট, তাই না? মানে ফ্রি ট্রায়াল দিচ্ছ, এর ফলে কি হচ্ছে, কাস্টমার নিজেও একটা ইনপুট দিতে পারতেছে যে আচ্ছা এই আপনার অ্যাপটাতে যদি এই সুবিধাটা থাকতো তাহলে আমার জন্য ভালো হতো, তুমি ওটা অ্যাড করলা, তাই না? এরকম করে করে তুমি তোমার এটাকে আস্তে আস্তে তুমি রিফাইন করতে পারলা তোমার প্রোডাক্টটাকে। তারপর স্লাইডে আসো, টাইমলাইন এবং ইমপ্লিমেন্টেশন প্ল্যান, তোমার কি মাইলস্টোন এন্ড ডেডলাইনস। তোমরা যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটা করে থাকো তাহলে তোমরা দেখবা ওখানে, আমি শিওর তোমরা পড়ছো ওখানে, প্রোডাক্ট লঞ্চ এর ডেটটা মানে প্রজেক্ট শুরু হওয়ার সময় থেকে প্রোডাক্ট শেষ হওয়া পর্যন্ত তোমার পুরোটা একটা টাইমলাইন রেডি করে ওরা, একটা গ্যান্ট চার্ট দিয়ে, ঠিক আছে? তুমি ফার্স্ট মান্থে কি করতেছো দেখো এখানে বলছে টিম সেট আপ অ্যান্ড প্ল্যানিং। সেকেন্ড মান্থে কি করতেছো, এমভিপি ডেভেলপমেন্ট বিগিনস। এমভিপি মানে হচ্ছে গিয়ে মোস্ট ভায়াবল প্রোডাক্ট, ঠিক আছে? মানে তোমার প্রোডাক্টটা একদম বেসিক প্রোডাক্ট আর কি, ঠিক আছে? যেটা দিয়ে তুমি জাস্ট সফট লঞ্চ করতে পারো। এটা করলে কি হবে, তুমি তোমার যারা পটেনশিয়াল কাস্টমার আছে ওদের সাথে তুমি ফ্রিতে এটা শেয়ার করলা, ফ্রিতে মানে ডেমো শেয়ার করলা, করে ওদেরকে ইউজ করতে দিলা, ওরা ইউজ করতে করতে বললো তোমাকে যে আমার এখানে এই ফিচারটা হলে ভালো হয়, আমি এইখানে ডিফিকাল্টিস ফেস করতেছি, ওই অনুযায়ী তুমি তোমার এমভিপিটাকে তুমি এডিট করলা, চেঞ্জ করতে থাকলা, ঠিক আছে? অ্যাড করলা, কিছু কিছু বাদ দিলা, এরকম করে করে তুমি পারফেক্ট একটা সফটওয়্যারের জন্য তুমি একটা বেটা টেস্ট করলা তুমি ফোর্থ মান্থে, ঠিক আছে? করলা, দেখলাম ওটা সাকসেসফুল হয়েছে অথবা কিছু বাগ পাওয়া গেছে, ওগুলো ঠিক করলা, 6 মান্থে গিয়ে তুমি অফিসিয়ালি লঞ্চ করলা, ঠিক আছে? এটা হচ্ছে একটা টাইমলাইন অফ ইমপ্লিমেন্টেশন প্ল্যান। অ্যাপেন্ডিক্স, পরের স্লাইডে। অ্যাপেন্ডিক্সে কি থাকে, অ্যাডিশনাল ডাটা, গ্রাফস, চার্টস, সার্ভেস, রিজিউমিস অ্যান্ড লাইসেন্সেস, ঠিক আছে? তুমি যে এই অনেকগুলো ডাটা ইউজ করছো এতক্ষণ তোমার ইয়ের জন্য, রিপোর্টের জন্য, তোমার রিপোর্টের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে, ওগুলোর রেফারেন্স তোমাকে অবশ্যই দিতে হবে। ওই রেফারেন্সগুলো তুমি অ্যাপেন্ডিক্সে দিতে পারো লাস্টে গিয়ে। প্রোডাক্ট স্ক্রিনশটস, তাই না? তুমি তোমার ডেমো প্রোডাক্টটা কেমন হবে দেখতে, ওটার তুমি স্ক্রিনশট তুমি লাস্টে দিতে পারো। তারপর কি, টিম বায়োস, তোমার কারা কারা কাজ করতেছে ওটা দিয়ে দিতে পারো। লাইসেন্সেস অ্যান্ড সার্টিফিকেশনস, তোমার যদি লাইসেন্স সার্টিফিকেশন থাকে বুঝতেছো এটা। মার্কেট রিসার্চ রিপোর্ট, তোমার পুরা মার্কেট রিসার্চ রিপোর্টটা তো তুমি ধরো সার্ভে করছো, 100 জনকে সার্ভে করছো তুমি, তাই না? তারপরে ওটার উপর ডিপেন্ড করে তুমি অনলাইন সার্ভে করছো, অনেক কিছু করছো তুমি, পুরোটা তো তুমি মেইন রিপোর্টে দিতে পারবে না, তোমার রিপোর্ট অনেক বড় হয়ে যাবে, তাই না? তো ওটা একটা সামারি তুমি হচ্ছে গিয়ে অ্যাপেন্ডিক্সে লাস্টে দিয়ে দিতে পারো, রিপোর্টের লাস্টে সার্ভে রেজাল্ট যেটা বললাম, ঠিক আছে? তাহলে এইটা হলো গিয়ে তোমাদের একটা মোটামুটি আইডিয়া অফ বিজনেস রিপোর্ট, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষায় যদি আসে কিভাবে বিজনেস রিপোর্ট লিখতে হবে, তোমরা এই কি পয়েন্টগুলো তোমরা লিখে দিবা ওখানে, এবং হালকা এক লাইন করে একটা ডেসক্রিপশন দিয়ে দিবা, ঠিক আছে? এবং তোমাদেরকে যদি কোনো সিনারিও দিয়ে দেয়, যেটা আমি বললাম যে লাস্ট সেমিস্টার দিছিল, যে এরকম যে সাপোজ ইউ আর স্টার্টিং এ নিউ বিজনেস, ঠিক আছে, স্টার্টআপ, তো ওটার জন্য তুমি অমুক কোম্পানি থেকে তুমি হচ্ছে ফান্ড চাচ্ছ, তুমি তোমার একটা বিজনেস প্রপোজাল রেডি করো, ওইখানে তুমি তোমার যেই 12টা টোটাল, তাই না? এখানে 12টা আছে, 12টা ইম্পর্টেন্ট যে ইয়ে থাকে, সেকশন থাকে, ওগুলো মেনশন করবা, করে তোমার একটা মোটামুটি একটা প্ল্যান তুমি বলবা। ওইটাতে প্রায় তোমার 10 মার্কস ছিল মনে হয় লাস্ট সেমিস্টার এই কোশ্চেনটাতে। এটা একটা মোটামুটি বড় অ্যান্সার হবে, বাট যেহেতু 10 মার্কসের কোশ্চেন, ইটস ওয়ার্থ ইট। সো তোমরা অবশ্যই এই যে 12টা পয়েন্ট আছে এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা,
কোনটাতে কি কি হয় সেটা তোমরা জাস্ট বুঝে নিবা, তাইলেই হবে। এটা তো মুখস্থ করার কিছু নাই পুরোটা, জাস্ট পয়েন্টগুলো মুখস্থ করলেই হবে, মানে কোন পয়েন্টে কি কি কাজ হয় সেটা মুখস্থ করলেই হবে। স্যার কুইজেও তো এমন টাইপের একটা কোশ্চেন পেতে পারি আমরা। কুইজে আসলে আমাদের তোমাদেরকে দিয়ে ফুল বিজনেস রিপোর্টের এটা দিব না, অনেক বেশি বড় হয়ে যাবে, তো কুইজে এত সময় নেই। আমরা হয়তো ভাগ করে তোমাদেরকে দিতে পারি, যে কোনো একটা পয়েন্ট দিয়ে, ধরো তোমাকে আমি একটা সিনারিও দিয়ে দিলাম, বললাম যে তুমি এটার উপর বেস করে এটার একটা তুমি ইয়ে করো, কম্পিটিটিভ অ্যানালাইসিস করো, অথবা এটার একটা তুমি কি বলে প্রজেক্ট টাইমলাইনটা একটু দেখাও, এটা কেমন হইতে পারে, বুঝছো না? যে কোনো একটা তোমাদেরকে দিয়ে দিব, যে কোনো দুইটা দিয়ে দিব, ওরকম করে দিয়ে দিব। পুরোটা আমি কুইজে দিব না, বিকজ অনেক বিশাল কোয়েশ্চেন হয়ে যাবে এটা। ঠিক আছে, এখন আসো পরের স্লাইডে, ইন্ট্রোডাকশন অফ স্টেক হোল্ডার্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ তোমাদের একটা স্টেক হোল্ডার অ্যানালাইসিস তোমাদের প্রেজেন্টেশনে থাকবে। আচ্ছা, ডেফিনেশন অফ স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কারা? তোমরা অনেকেই এটা মোটামুটি বেশ ভালো মতোই জানো, যে স্টেক হোল্ডার নিয়ে আমরা টুকটাক পড়াশোনা করছি অলরেডি। Stakeholders are individuals or entities who have an interest in the outcome of a project or business and can affect or be affected by its actions, objectives and policies. দেখো একটা ডিটেইল আইডিয়া দিয়ে দিছে কারা কারা স্টেক হোল্ডার হতে পারে। যারা যারা তোমার ওই কোম্পানিটার অথবা ওই প্রজেক্টটার ইন্টারেস্টেড, যারা যারা এটা যাদেরকে এটার আউটকামটা, প্রজেক্টের আউটকামটা এফেক্ট করবে, অথবা এটার অ্যাকশন, অবজেক্টিভ এবং পলিসিতে যারা এফেক্টেড হবে, এরা সবাই হচ্ছে স্টেক হোল্ডার। পারপাস অফ ইন্ট্রোডিউসিং স্টেক হোল্ডার্স। কেন স্টেক হোল্ডারের ইন্ট্রোডাকশনটা ইম্পর্টেন্ট তোমার বিজনেস প্রপোজালের ক্ষেত্রে? টু ক্লারিফাই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, টু এনশিওর এফেক্টিভ কমিউনিকেশন, to recognize those who influence or are influenced by the project, to gain support and reduce resistance. Very important point. দেখো স্টেক হোল্ডার আমরা পড়ছি কারা কারা স্টেক হোল্ডার হতে পারে, এখানে নিচেরটা আমরা দেখি একটু। ইন্টারনাল স্টেক হোল্ডার্স কারা? ওনার্স, এমপ্লয়িজ, ম্যানেজার্স এন্ড বোর্ড মেম্বার্স। এক্সটার্নাল কারা? কাস্টমার্স, সাপ্লায়ার্স, ইনভেস্টার্স, গভর্নমেন্ট এন্ড লোকাল কমিউনিটি। তাহলে তুমি যদি স্টেক হোল্ডারের তুমি ম্যাপিংটা আমরা কেন করি এবং স্টেক হোল্ডার্সের দায়িত্বগুলো আমরা কেন সেপারেট করে দেই, ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, টু ক্লারিফাই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। কেন এটা করবো আমরা? যদি আমরা এটা না করি তাহলে দেখা যাবে কি তোমার বোর্ড মেম্বাররা তোমার ম্যানেজারের রেসপন্সিবিলিটিতে হাত দিচ্ছে, ইনভলভ হচ্ছে। ওনাররা এমপ্লয় রেসপন্সিবিলিটিতে হাত দিচ্ছে, ঠিক আছে? বা ওনাররা সব জায়গায় নাক গলাচ্ছে। তোমার তুমি একটা বড় কোম্পানি চালাও, তোমার হচ্ছে গিয়ে ইয়ে থাকে না, তোমার ইনভেস্টর থাকে অনেক। আগেরটাতে যাও চিন্ময়, আগের স্লাইডে। তোমার বোর্ড অফ ডিরেক্টর থাকে। বোর্ড অফ ডিরেক্টর নর্মালি কি করে? ওরা ইনভেস্ট করে, রাইট? তোমার প্রজেক্ট ম্যানেজার থাকে, তোমার ম্যানেজিং ডিরেক্টর থাকে। এখন আমাকে বলো তুমি, ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে ওই লোকটা যে হচ্ছে কিনা বোর্ড অফ ডিরেক্টরদের সবার কথা শুনবে, বিকজ হি ইজ অলসো মেম্বার অফ দি বোর্ড, but at the same time he is also part of the operational team, the management team, managing director, ঠিক আছে? সে কিন্তু is regular in communication with the project director অথবা project manager, also with the employees to some extent, তাই না? তো এই যে ম্যানেজিং ডিরেক্টরটা, this is the most important role in a company because he works as a liaison between the owners and the employees. তাহলে আমাকে বলো, তুমি যদি ডিফাইন করে না দাও স্টেক হোল্ডারের রেসপন্সিবিলিটি গুলা, তাহলে তোমার বোর্ড অফ ডিরেক্টররা সবকিছু তো জানার দরকার নেই তোমার কোম্পানিতে কোন সময় কি কিভাবে হচ্ছে। হি ইজ এ ফিন্যান্সার, এন্ড অফ দ্য ডে তার কাজ হচ্ছে গিয়ে ফিনান্স ঠিক আছে নাকি সেটা দেখার জন্য, তার প্রফিট ঠিক মতো আসতেছে নাকি সেটা দেখার জন্য। সে যদি ছোটখাটো ডিসিশনে ইনভলভ হয়ে যায়, তুমি যদি তার রোলগুলা রেসপন্সিবিলিটি ক্লারিফাই করে না দাও, তাহলে তোমার স্মুথ অপারেশন তো অবশ্যই হ্যাম্পার হবে।
ওটাই বলতেছে এখানে। দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ক্লারিফাই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দি স্টেক হোল্ডার্স টু এনশিওর এফেক্টিভ কমিউনিকেশন। ভেরি ইম্পর্টেন্ট। সব কমিউনিকেশন সব স্টেক হোল্ডাররা করতে পারবে না। কাস্টমারদের সাথে স্পেশালি হোয়াট কাইন্ড অফ কমিউনিকেশন টেক্স প্লেস, ইউ হ্যাভ টু ডিফাইন দ্যাম আর্লি। আদারওয়াইজ তুমি মিসকমিউনিকেশন হওয়ার বিশাল চান্স থাকে এবং তোমার প্রোডাক্টের রেপুটেশন লস হওয়ার, ড্যামেজ হওয়ার একটা বিশাল চান্স থাকে। অ্যাট দ্য সেম টাইম সাপ্লায়ার্সদের সাথে তুমি ইন্টারনাল যে কমিউনিকেশন হয় সেটা শেয়ার করতে পারবে না, ঠিক আছে? ইনভেস্টরদের সাথে তুমি অলওয়েজ সবকিছু শেয়ার করতে পারবে না, বিকজ ইনভেস্টার্স উইল প্যানিক অ্যান্ড স্টার্ট টু তোমার কি বলে এটাকে wrap up their involvement slowly, তাই না? যদি if you start sharing everything, তো কোনটা শেয়ার করবা কোনটা শেয়ার করবা না, you have to define those things earlier before starting the project. তারপর কি, to recognize those who influence or are influenced by the project. তোমার কোন কোন স্টেক হোল্ডাররা তোমার প্রজেক্টটাকে ইনফ্লুয়েন্স করতে পারে অথবা এটা তার ইনফ্লুয়েন্স হতে পারে, সেটা তোমাকে আগে থেকে আলাদা করতে বলতেছে। টু গেইন সাপোর্ট অ্যান্ড রিডিউস রেজিস্ট্যান্স। তুমি যদি ঠিকমতো প্রপারলি স্টেক হোল্ডারদেরকে আইডেন্টিফাই করো এবং কার অবজেক্টিভ কি, কার স্বার্থ কি, কার পাওয়ার কত এবং কার ইন্টারেস্ট কত, এটা তুমি প্রপারলি ডিফাইন করে দিতে পারো, তাহলে তুমি সবার থেকে প্রপার সাপোর্টটা পাবা এবং রেজিস্ট্যান্সটা তুমি কম পাবা। রেজিস্ট্যান্স নর্মালি কার থেকে পাইতে পারি আমরা বলো তো? একটা প্রজেক্ট শুরু করতে গেলে আমরা ধরো থাকে না প্রত্যেক অফিসে কিছু নোজি বস থাকে, যেমন ধরো এইচআর ডিরেক্টর ফর এক্সাম্পল। এইচআর ডিরেক্টরের তো অপারেশনে কি কি কাজ হচ্ছে সবকিছু জানার দরকার নেই, তাই না? সে হিউম্যান রিসোর্স ম্যানেজ করবে। হি অর শি মাইট বি ভেরি পাওয়ারফুল ইন দি কোম্পানি, বাট তার আমার প্রজেক্টের জন্য ইন্টারেস্ট কম, ঠিক আছে? তার পাওয়ার বেশি বাট ইন্টারেস্ট কম। এই জন্য আমরা একটা পাওয়ার এবং ইন্টারেস্টের একটা তোমার অ্যানালাইসিস দেখবো সামনে, ঠিক আছে? যে পাওয়ার বেশি ইন্টারেস্ট বেশি এদেরকে তুমি কোথায় রাখবা, স্টেক হোল্ডারদেরকে পাওয়ার কম ইন্টারেস্ট কম এদেরকে কোথায় রাখবা, পাওয়ার বেশি ইন্টারেস্ট কম এদেরকে কোথায় রাখবা, পাওয়ার কম ইন্টারেস্ট বেশি এদেরকে কোথায় রাখবা, ঠিক আছে? এরকম একটা আমরা স্টেক হোল্ডার ম্যাপিং দেখবো, ঠিক আছে? পরের স্লাইডে যাও। আচ্ছা, এটা দেখো, stakeholder engagement model is a structured approach used in business and project management to identify, analyze এবং actively involve stakeholders throughout the life of a project or initiative. আমরা যেটা বললাম আগে সেটাই বলছে সুন্দর করে এখানে। It helps ensure that the interests, concerns and influence of all relevant parties are considered and managed effectively. Key components of stakeholder engagement model. ফার্স্টে দেখো 1 নম্বর কি স্টেপ, আইডেন্টিফিকেশন। Identify all the internal and external stakeholders related to the project. প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এরপর অ্যানালাইসিস, অ্যানালাইজ স্টেকহোল্ডার্স বেসড অন দেয়ার পাওয়ার, যেটা বললাম, ইনফ্লুয়েন্স, ইন্টারেস্ট অ্যান্ড পটেনশিয়াল ইম্প্যাক্ট। প্ল্যানিং এঙ্গেজমেন্ট, ডেভেলপ এ প্ল্যান ফর হাউ অ্যান্ড ওয়েন টু এঙ্গেজ ইচ স্টেকহোল্ডার অর গ্রুপ। কাকে কোন স্টেকহোল্ডারের সাথে কোন সময় এঙ্গেজ করবা, কাকে কোন সময় ইমেল করবা, কাকে কোন সময় ফোন করবা, কাকে কোনটাতে জড়াবা কাকে কোনটাতে জড়াবা না, এটাই হচ্ছে প্ল্যানিং এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট এন্ড কমিউনিকেশন, এক্সিকিউট কমিউনিকেশন এন্ড এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিস বেসড অন স্টেক হোল্ডার নিডস। কোন স্টেক হোল্ডারের নিড কেমন, যেটা প্ল্যানিং এঙ্গেজমেন্টের মধ্যেই পড়ে যায় আলটিমেটলি, যে কোন স্টেক হোল্ডারের কি জানা উচিত, কার কোনটা জানা উচিত না, কোন স্টেক হোল্ডারকে কি জানালে সমস্যা হবে, কোন স্টেক হোল্ডারকে কি না জানালে সমস্যা হবে, সবগুলো হচ্ছে কি এঙ্গেজমেন্ট এন্ড কমিউনিকেশনের মধ্যে পড়বে। মনিটরিং অ্যান্ড ফিডব্যাক, অবশ্যই অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার তোমার প্রত্যেকটা স্টেক হোল্ডারকে মনিটর করতে হবে। কন্টিনিউয়াসলি মনিটর এঙ্গেজমেন্ট এফেক্টিভনেস অ্যান্ড কালেক্ট ফিডব্যাক টু অ্যাডাপ্ট স্ট্র্যাটেজিস, তাই না? মানে প্রজেক্ট ম্যানেজার সে হচ্ছে গিয়ে সব স্টেক হোল্ডার থেকে ফিডব্যাকও নিবে, ঠিক আছে? বিকজ স্টেক হোল্ডার আর ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর প্রজেক্ট। ওরা তোমাকে টাকা দিচ্ছে, ওরা অনেকে তোমার থেকে প্রোডাক্ট কিনবে, ওরা অনেকে তোমার প্রোডাক্টের বানানো রেডি করার সাথে জড়িত, তাই না? তো ওদের ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওদেরকে ছাড়া কিন্তু তোমার প্রজেক্ট তুমি লঞ্চ করতে পারবে না। সো মনিটরিং, ওদেরকে খুব ক্লোজলি মনিটর করতে হবে এবং ওদেরকে রেগুলার ফিডব্যাক দিতে হবে। এটা হচ্ছে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট মডেল, ঠিক আছে? আমরা পরের স্লাইডে যাই। এই দেখো, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা মজার জিনিস, স্টেক হোল্ডার ম্যাপিং ম্যাট্রিক্স। পাওয়ার ইন্টারেস্ট গ্রিড,
ঠিক আছে, আমরা এখন তোমাদের সামনে যদি খাতা কলম থাকে, তোমরা একটা গ্রাফ চিন্তা করো, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এক্স অ্যাক্সিসকে আমরা মনে করতে পারি ইন্টারেস্ট, ঠিক আছে। এক্স অ্যাক্সিসকে আমরা মনে করতে পারি ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে এক্স অ্যাক্সিসের লেফট সাইডে, লেফট মোস্ট সাইডে যেখান থেকে শুরু হচ্ছে এক্স অ্যাক্সিসটা, যে থাকবে তার ইন্টারেস্ট সবচেয়ে কম এই প্রজেক্টে। যে সবচেয়ে রাইটে থাকবে তার ইন্টারেস্ট সবচেয়ে বেশি। এটা গেল এক্স অ্যাক্সিস। এবার চিন্তা করো ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে পাওয়ার। ওয়াই অ্যাক্সিসের সবচেয়ে নিচে যারা থাকবে, স্টেক হোল্ডারদের কথা বলতেছি আমরা, তাদের পাওয়ার সবচেয়ে কম। আর যারা ওয়াই অ্যাক্সিসের সবচেয়ে বেশি উপরে থাকবে তাদের পাওয়ার সবচেয়ে বেশি। এখন এক্স এবং ওয়াই অ্যাক্সিস চিন্তা করতেছো তোমরা, এটাকে যদি আমরা তোমার 4 ভাগে ভাগ করি, ঠিক আছে, মাঝখানে তুমি এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে তুমি 4 ভাগে ভাগ করলে, 4টা কোয়াড্রেন্টে ভাগ করলা। ভাগ করে তুমি ধরো, এটা তোমাদেরকে ক্লাসরুমে বুঝতে পারলে ভালো হতো, যেটা রাইট টপ কোয়াড্রেন্ট, ওটাতে কি দাঁড়াচ্ছে? যেই স্টেক হোল্ডাররা রাইট টপ কোয়াড্রেন্টে আছে ওদের ইন্টারেস্ট সবচেয়ে বেশি, ওদের পাওয়ারও সবচেয়ে বেশি। তোমরা কি বুঝতেছো? জি স্যার, এটা আমাদের লাস্ট সেমিস্টার একটা কোর্স ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট, ওটারই আর কি এটা ফাইনালে ছিল আর কি, এই টপিকটা আর কি। ও ভেরি নাইস, তাহলে তো খুব ভালো হলো। ঠিক আছে, তাহলে আমি খুব তাড়াতাড়ি বলে যাই। তাহলে রাইট টপ কোয়াড্রেন্টে যারা আছে ওরা হচ্ছে গিয়ে মোস্ট পাওয়ারফুল স্টেক হোল্ডার্স এবং হাই ইন্টারেস্ট। ঠিক আছে, এদেরকে তুমি কি করবা দেখো, ম্যানেজ ক্লোজলি, এদেরকে ক্লোজলি ম্যানেজ করতে হবে। ঠিক আছে, তারপরে যারা কিনা তোমার রাইটে আছে বাট বটমে আছে, রাইট বটম যে কোয়াড্রেন্ট ওখানে আছে, ওরা কি, ওদের ইন্টারেস্ট অনেক বেশি কিন্তু ওদের পাওয়ার কম। ওদেরকে তুমি কি করবা? লো ইন্টারেস্ট হাই পাওয়ার হলে, লো ইন্টারেস্ট সরি লো লো পাওয়ার হাই ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে তুমি কি করবা? ওদেরকে কিপ ইনফর্মড, ওদেরকে ইনফর্ম রাখবা। এরপরে আসো লেফটের কোয়াড্রেন্ট দুইটাতে। লেফটের উপরের যে কোয়াড্রেন্ট, ওটাতে ওর পাওয়ার সবচেয়ে বেশি, অনেক বেশি পাওয়ার, হাই পাওয়ার, কিন্তু ওর ইন্টারেস্ট অনেক লো। ঠিক আছে, হাই পাওয়ার লো ইন্টারেস্ট তুমি কি করতেছো? তাকে তুমি কিপ স্যাটিসফাইড রাখবা, যে ভাই ঠিক আছে, আপনি হচ্ছে গিয়ে, আপনাকে আমরা সবকিছু জানাচ্ছি, বাট অ্যাকচুয়ালি তুমি সবকিছু তাকে জানাবে না, ঠিক আছে, কিন্তু তাকে ফিল দিবা যে তুমি সবকিছু তাকে জানাচ্ছ, বিকজ হি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ফর এক্সাম্পল এইচআর ডিরেক্টর, অনেক পাওয়ারফুল লোক বা অনেক পাওয়ারফুল মহিলা, কিন্তু তাকে তুমি সবকিছু জানায় তাকে তুমি সবকিছুতে ইনভলভ করার কোনো দরকার নেই, বাট তুমি তাকে টাইম টু টাইম আপডেট দিবা, জি আমরা তো ওটা করতেছি, আমরা ওটা করতেছি, ঠিক আছে, যাতে সে স্যাটিসফাইড থাকে। এই ক্ষেত্রে এটা বোর্ড অফ, যেখানে একটা ডিরেক্টরও হতে পারে, অন্য বোর্ডের ডিরেক্টর হতে পারে। আর এবার লেফটের বটম কোয়াড্রেন্টে আসো, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে লো পাওয়ার এবং লো ইন্টারেস্ট, মিনিমাল এফোর্ট, তাকে তুমি জাস্ট মনিটর করবা। ঠিক আছে, তাহলে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, আমরা স্টেক হোল্ডার ম্যাপিং ম্যাট্রিক্সটা বুঝলাম। ঠিক আছে, তোমরা তোমাদের প্রেজেন্টেশন এটা দিতে পারলে ভেরি ভেরি গুড। ঠিক আছে, তোমরা এটার জন্য এক্সট্রা মার্ক পাবা, ইটস এ ভেরি নাইস অ্যানালাইসিস। তারপর স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিতে কি থাকে? ইনফর্ম, কার সাথে কিভাবে তুমি এঙ্গেজ করবা, কাদেরকে তুমি জাস্ট ইনফর্ম করবা, ওয়ান ওয়ে কমিউনিকেশন, নিউজ লেটার অথবা ওয়েবসাইট, কাস্টমার হতে পারে। কনসাল্ট কাদেরকে করবা? কাস্টমারদের সাথে তুমি সবকিছু কনসাল্ট করবো না অবভিয়াসলি, নট অলওয়েজ। টু ওয়ে কমিউনিকেশন টু সিক ফিডব্যাক, তুমি যখন আবার তোমার এমভিপি নিয়ে তুমি যখন কাজ করবা কাস্টমারদের সাথে, তখন তুমি আবার কাস্টমারদের সাথে কনসাল্ট করতে হতে পারে তোমাকে। ইনভলভ, ডিরেক্ট ইনভলভমেন্ট ইন ডিসিশন মেকিং প্রসেস, যেটা বললাম, তুমি হাই পাওয়ার লো ইন্টারেস্টের একজন মানুষকে, স্টেক হোল্ডারকে তুমি ইনভলভ করার দরকার নেই ডিসিশন মেকিং এর জন্য। তুমি কাকে ডিসিশন মেকিং ইনভলভ করবা? হাই পাওয়ার হাই ইন্টারেস্টকে। ঠিক আছে, ডিরেক্টলি ইনভলভড এবং ডিসিশন মেকিং প্রসেস। কোলাবোরেট কার সাথে করবা? পার্টনারশিপ ইন প্ল্যানিং অ্যান্ড প্রবলেম সলভিং। ঠিক আছে,
এমপাওয়ার কাদেরকে করবা, গিভ ডিসিশন মেকিং অথরিটি টু স্টেক হোল্ডার্স, ঠিক আছে, কাদেরকে তুমি ডিসিশন মেকিং অথরিটি দিবা, ওটাই ওই এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিগুলোর কথা এখানে বলা হচ্ছে। পরের স্লাইডে যাও। বেনিফিটস অফ স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, কি কি বেনিফিটস আছে? A visual tool to classify stakeholders and decide engagement strategies, builds trust and transparency, minimizes resistance and conflict, আমরা পড়ছি অলরেডি। স্যাম্পল ডায়াগ্রাম, কনসেপচুয়াল লেআউট কি আছে এখানে? আচ্ছা, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট মডেলটা কিরকম? ফার্স্টে আইডেন্টিফাই স্টেক হোল্ডার্স, এরপরে অ্যানালাইজ স্টেক হোল্ডার্স, এরপরে প্ল্যান করবা, এরপরে এঙ্গেজ করবা, এরপর মনিটর এবং ইমপ্রুভ করবা, ঠিক আছে। পরের স্লাইডে যাও। ইন্টারাক্টিং এবং ডিলিং উইথ ডিফারেন্ট টাইপস অফ স্টেক হোল্ডার্স, ঠিক আছে। আচ্ছা, ইন্টারনাল স্টেক হোল্ডার সাথে কিভাবে ডিল করবা তুমি? ইন্টারনাল স্টেক হোল্ডার কারা কারা? এমপ্লয়িরা, ম্যানেজাররা, ওনাররা এবং বোর্ড মেম্বাররা। হাউ টু ইন্টারাক্ট? হোল্ড রেগুলার মিটিং, উইকলি টিম মিটিংস, এনকারেজ ফিডব্যাক অ্যান্ড অ্যাক্টিভ পার্টিসিপেশন, অবশ্যই করতে হবে টিম মেম্বারদের সাথে ফিডব্যাক এক্সচেঞ্জ এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন। প্রোভাইড ক্লিয়ার জব রোলস, এটা আমরা অলরেডি বলছি একবার, এবং এক্সপেকটেশনস, হোয়াট টু এক্সপেক্ট ফ্রম দিস প্রজেক্ট। অফার ট্রেনিং অথবা হোয়াট উই এক্সপেক্ট ফ্রম ইউ ইন দিস প্রজেক্ট। অফার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। ডিলিং স্ট্র্যাটেজি কি হবে? মোটিভেট উইথ রিকগনিশন অ্যান্ড রিওয়ার্ডস, তাই না? তোমার টিমের মেম্বাররা ভালো মতো কাজ করলে তাদের তুমি রিকগনিশন করবা, রিওয়ার্ড দিবা, তাহলে না হলে তারা, আমরা আগে পড়ছিলাম, ওরা হচ্ছে কি ডিসহার্টেন হবে এবং ঠিকমতো কাজ করবে না। মেইনটেইন ট্রান্সপারেন্ট কমিউনিকেশন, অবভিয়াসলি তোমরা বুঝতেছো, ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেশন ট্রান্সপারেন্ট হওয়াটা, আদারওয়াইজ তোমার প্রজেক্টে বিভিন্ন গ্রুপিং টুপিং হয়ে যাবে এবং সেখানে পলিটিক্স হয়ে যাবে। রিজলভ ইন্টারনাল কনফ্লিক্টস কুইকলি অ্যান্ড প্রফেশনালি, আমরা অলরেডি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে বলছি, ক্রাইসিস কমিউনিকেশন নিয়ে আমরা পড়ছি, সেটা নিয়ে আমরা যাব না। পরের স্লাইডে যাও। এক্সটার্নাল স্টেক হোল্ডারদের সাথে আমরা কিভাবে ইন্টারাক্ট করব? সার্ভে, কাস্টমার সাপোর্ট অ্যান্ড প্রোডাক্ট ডেমোস। ডিলিং স্ট্র্যাটেজি, প্রোভাইড হাই কোয়ালিটি সার্ভিস, হাই কোয়ালিটি সার্ভিস দিতে হবে। অ্যাড্রেস কমপ্লেইন্টস কুইকলি, কাস্টমারদের কমপ্লেইন কুইকলি তোমাকে অ্যাড্রেস করতে হবে। এঙ্গেজ ভায়া সোশ্যাল মিডিয়া অ্যান্ড নিউজ লেটার। আরেক ধরনের স্টেক হোল্ডার আছে যারা কিনা সাপ্লায়ার্স অথবা ভেন্ডার্স, ওদের সাথে কি করতে হবে? কন্ট্রাক্ট নেগোসিয়েশন করতে হবে। ওরা যেহেতু তোমার পার্টনার, ওদেরকে ছাড়া তোমার ধরো ডেলিভারি হবে না, ওদেরকে ছাড়া তোমার সাপ্লাই ঠিক মতো আসবে না। সো ওদের সাথে অবশ্যই, ওরা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, এক্সটার্নাল হইলে ওরা ইম্পর্টেন্ট, ওদের সাথে তোমার অবশ্যই কন্ট্রাক্ট করে নিতে হবে, নেগোশিয়েট করতে হবে, ঠিক আছে, এবং টাইম টু টাইম মিটিং করতে হবে। ডিলিং স্ট্র্যাটেজি কি? বিল্ড লং টার্ম ফেয়ার রিলেশন। শর্ট টার্ম রিলেশন যদি করো কন্ট্রাক্টরদের সাথে, তাহলে ওরা তোমাকে ঠকানোর চেষ্টা করে। অন দি আদার হ্যান্ড, যদি তুমি অনেকদিন ধরে একটা কন্ট্রাক্টরের সাথে কাজ করো, তোমার একটা গুড রিলেশন বিল্ড আপ হয় এবং সেও তোমাকে সাপোর্ট করে, তুমিও তাকে সাপোর্ট করো। অনেক সময় দেখা যায় যে তোমার লং টার্ম কন্ট্রাক্টর তোমাকে কোটি কোটি টাকার উপরে মালপত্র বাকিতে দিয়ে দিছে, বিকজ অফ দি গুড রিলেশন এবং লং টার্ম রিলেশন, ঠিক আছে। এনশিওর টাইমলি পেমেন্টস, এবং অবশ্যই তোমাদেরকে কন্ট্রাক্টরদের সাথে টাইমলি পেমেন্ট এনশিওর করতে হবে। তুমি ধরো একটা তোমার কোম্পানির জন্য একটা থার্ড পার্টিকে দিয়ে কাজ করাচ্ছ, তুমি যদি ওর সাথে পেমেন্টটা ঠিক মতো এনশিওর না করো, তাহলে কিন্তু তোমার ট্রাস্টটা বিল্ড করবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেইনটেইন ক্লিয়ার স্পেসিফিকেশনস অ্যান্ড ডেলিভারি টাইমলাইন্স, এটা ভেরি ইম্পর্টেন্ট। যখনই কোনো প্রজেক্টে কাজ করবা, ফার্স্টে ওকে বলে দিবা, দেখো অমুক দিনের মধ্যে আমার জিনিসটা লাগবে, অমুক দিনের মধ্যে আমার ডেলিভারিটা লাগবে, অমুক সময়ের মধ্যে, অমুক 12টার মধ্যে আমাকে ওই জিনিসটা ওখানে পৌঁছাইতে হবে, ঠিক আছে, বা আমার এই স্পেসিফিকেশনে এই প্রোডাক্টটা লাগবে। তুমি তোমার যে এক্সপেকটেশন ওটা ক্লিয়ারলি মেনশন করে দেবে, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডকুমেন্ট দি এন্টায়ার প্রসেস, যাতে পরে গিয়ে তোমার সমস্যা না হয়, পরে গিয়ে যেন তোমাকে বলতে না পারে তোমার কন্ট্রাক্টর অথবা সাপ্লায়ার যে তুমি তো ঠিক মতো দাও নাই আমাকে, তুমি তো এই যে রিকোয়ারমেন্টটা ছিল এটা প্রপারলি তুমি আমাকে বলো নাই, ঠিক আছে, যেন সবকিছু ডকুমেন্টেড থাকা উচিত। অ্যাট দ্য সেম টাইম ওর জন্য ভালো যাতে তুমি হচ্ছে গিয়ে কোনো ফাঁকি দিতে না পারো, তুমি হচ্ছে গিয়ে কিছু একটা বলো নাই, মিস করছো, পরে গিয়ে হচ্ছে গিয়ে তুমি এটাকে অ্যাড ঢুকাই দিছো, ও তো এটা মানবে না। এই জন্য প্রপার ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেলিভারি টাইমলাইন, যেটা বললাম, ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি when you are dealing the external stakeholders, suppliers and vendors.
পরের স্লাইডে যাও। গভর্নমেন্ট এবং রেগুলেটরি বডিজ এর সাথে কিভাবে তুমি ইন্টারঅ্যাক্ট করবা, এদের সাথে তুমি কাস্টমারদের মতো ইন্টারঅ্যাক্ট করতে পারবা না, আবার সাপ্লায়ারদের মতো করতে পারবা না। এদের সাথে কমপ্লায়েন্স রিপোর্টিং, লিগাল সাবমিশন ভেরি ভেরি কেয়ারফুলি ডিল করতে হবে। তোমার যদি কোনো সার্টিফিকেশন লাগে, ফর এক্সাম্পল এনভায়রনমেন্ট সার্টিফিকেট লাগবে তোমার ফ্যাক্টরির জন্য, এটা তোমাকে নিতেই হবে। এটা ছাড়া তুমি ঠিকমতো ডিল করতে পারবে না। অথবা ধরো তোমার নাই, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কিভাবে ডিল করতেছো, ভেরি ইম্পর্টেন্ট। বিকজ একটা ফাইন দিয়ে দিলে তোমার বিশাল একটা লস হয়ে যাবে, অথবা তোমার কোম্পানি শাটডাউন করে দিল, বন্ধ করে দিল 1 মাসের জন্য, তাই না? এটা তো প্রায় দেখি আমরা। সো গভর্নমেন্ট এবং রেগুলেটরি বডিজের সাথে ডিল করতে হলে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ডিলিং স্ট্র্যাটেজি কি? ফলো রুলস, পারমিটস অ্যান্ড রেগুলেশনস, maintain accurate documentation, of course, all the time. Engagement through formal communication, always formal communication engagement করবা। ইনভেস্টর শেয়ার হোল্ডারদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবা? অ্যানুয়াল জেনারেল মিটিং, যেটাকে এজিএম বলি আমরা। প্রত্যেকটা ব্যাংক দেখবা অথবা বড় বড় কোম্পানি দেখবে এজিএম করে বছরের শেষে, কক্সবাজারে অথবা বগুড়াতে অথবা সিলেটে, তাই না? গিয়ে কি করে ওরা? এজিএম এ ওরা ওদের ইনভেস্টরদের সাথে আলোচনা করে, ওদেরকে ইনভাইট করে 5 স্টার হোটেলে রাখে, ঠিক আছে, রেখে ওদেরকে বলে যে আমরা কোম্পানিতে এই বছর এই অ্যাচিভ করছি, তোমার টাকাগুলো আমরা এভাবে ইউজ করছি, তোমার টাকাটা এরকম বাড়ছে, অথবা তোমার টাকাটা এখানে আমরা নতুন করে ইনভেস্ট করছি। ফাইন্যান্সিয়াল রিপোর্টস। ডিলিং স্ট্র্যাটেজি কি? বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট রিস্কস অ্যান্ড রিটার্নস, শেয়ার স্ট্র্যাটেজিক গোলস অ্যান্ড বিজনেস পারফরমেন্স, বিল্ড ট্রাস্ট থ্রু রেগুলার আপডেটস। ঠিক আছে, আচ্ছা যাও পরের স্লাইডে যাও। এই দেখো, এই স্টেক হোল্ডার, মিডিয়া এবং পাবলিক কিন্তু একটা স্টেক হোল্ডার, তাদের সাথে কি করতে হবে? প্রেস রিলিজ, ইন্টারভিউজ এবং সোশ্যাল মিডিয়া ডিল করতে হবে। ডিলিং স্ট্র্যাটেজি কি? ম্যানেজ পাবলিক ইমেজ, রেসপন্ড প্রম্পটলি টু নেগেটিভ পাবলিসিটি, এটা তোমরা সবাই বুঝো। তোমরা প্রমোট কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর। তোমরা কি সিএসআর মানে কি বুঝো? এনিওয়ান, সিএসআর মানে কি? আচ্ছা, সিএসআর মানে হচ্ছে গিয়ে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস, এখানে বলা আছে। এর মানে হচ্ছে গিয়ে যে তোমার এটা কে অ্যাটেন্ডেন্স দিচ্ছে? অ্যাটেন্ডেন্স তো আমরা শুরু করিনি এখনো, তুমি এখন দিয়ে লাভ নাই তো। এনিওয়েজ, সোশ্যাল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তোমরা দেখবা বিভিন্ন বড় বড় কোম্পানি, ফর এক্সাম্পল গ্রামীণ ফোন, তারপরে তোমার রবি, তারপরে বড় বড় ব্যাংকগুলা, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এরা মানে সোসাইটিকে গিভ ব্যাক করার জন্য একটা প্রোগ্রাম রাখে, যেটাকে বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। মানে অ্যাজ এ কর্পোরেট দে হ্যাভ দিস রেসপন্সিবিলিটি টু দ্য সোসাইটি, এটাকে বলতেছে সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এরা কি করে? বিভিন্ন জায়গায় বন্যা যখন হয় তখন বন্যা দুর্গতদেরকে ত্রাণ দিয়ে আসে, বা যখন একটা ন্যাশনাল একটা ডিজাস্টার হইলো, যেমন ধরো রানা প্লাজা, ওখানে গিয়ে ধরো তোমরা উদ্ধার কাজে পার্টিসিপেট যারা করছে ওদেরকে হেল্প করে। যারা মনে করো ভিকটিম হয়েছে, অ্যাসিড ভিকটিম, অ্যাসিড সন্ত্রাসের ভিকটিম, ওদেরকে ওরা পুনর্বাসনের জন্য সাহায্য করে, তাই না? এসবই আর কি, এগুলো হচ্ছে গিয়ে সোশ্যাল কাজগুলো, এগুলোকে বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর। এটা হচ্ছে তোমার এক ধরনের মিডিয়া এবং পাবলিক ইন্টারাকশন উইথ এক্সটার্নাল স্টেক হোল্ডার্স, ঠিক আছে? এরপরে আসো হচ্ছে গিয়ে লোকাল কমিউনিটি ইন্টারাকশন। লোকাল কমিউনিটি কিন্তু তোমার একটা স্টেক হোল্ডার হতে পারে, যেমন কমিউনিটি প্রোগ্রাম, এদের সাথে ইন্টারাক্ট করার জন্য আছে, স্টেক হোল্ডার ফোরাম আছে। ডিলিং স্ট্র্যাটেজি কি? সাপোর্ট লোকাল কজেস, মিনিমাইজ এনভায়রনমেন্টাল অথবা সোশ্যাল ইম্প্যাক্ট, মেনটেন ওপেন ডায়ালগ। এটা একটা এক্সাম্পল দাও তো আমাকে, এই যে লোকাল কমিউনিটির সাথে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টটা কিভাবে হয় বা কি প্রবলেম হইতে পারে। আমি তোমাদের একটা হিন্দি, তোমাদের ইউনিভার্সিটি কিন্তু হয়েছিল, তোমাদের ইউনিভার্সিটিতে লোকাল কমিউনিটির সাথে ঝামেলা হয়েছিল না ইউনিভার্সিটি স্টুডেন্টদের? বা অনেকবার হয়েছে, প্রায় হয় মনে হয়, আই থিঙ্ক, রাইট? তোমরা কি ক্লাসে আসো আদৌ, নাকি সব জাস্ট মানে সবাই জাস্ট মিটিং অ্যাটেন্ড করে ঘুমাচ্ছ? আমি একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই তারা।
কি স্যার আছি। আছে তো, আমি তো বুঝতেছি না, কেউ তো রেসপন্স করতেছে না। সামারি আছে, সামারিটা দেখো। স্যার অ্যাকচুয়ালি স্যার এখন নামাজের সময় হয়ে গেছে স্যার, এখন কি করবো আমরা? ধর আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সামারিটা, সামারি টেবিলটা তোমরা দেখে নিও কার সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডেলিভারিং এফেক্টিভ প্রেজেন্টেশন, যাও পরের স্লাইডে। দেখো, আমার জাস্ট 5 মিনিটে শেষ করে দিব, ঠিক আছে? তারপর তোমরা নামাজে চলে যাও। নো ইউর অডিয়েন্স, তোমরা বুঝতেছো এটা। ডিফাইন ইউর পারপাস, স্ট্রাকচার ইউর প্রেজেন্টেশন, ডিজাইন ক্লিয়ার স্লাইডস, রিলেটেবল ফন্টস হইতে হবে, উল্টাপাল্টা ফন্ট ইউজ করা যাবে না। তারপরে এই দেখো 7x7 রুল, ম্যাক্সিমাম 7 ওয়ার্ডস পার লাইন, 7 লাইন্স পার স্লাইড। ইউজ পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড অথবা ক্যানভা, ঠিক আছে? এমন কিছু নিয়ে আসবে না যেটা আমার পিসিতে আমি খুলতে পারবো না, ইয়েতে কি বলে প্রেজেন্টেশনের দিন। প্র্যাকটিস টাইমিং, কিপ উইদিন অ্যালোটেটেড টাইম, তোমরা প্র্যাকটিস করে নিবা যে তোমাদের যে অ্যালোটেড টাইম দেওয়া হবে ওটার মধ্যে যেন তোমরা শেষ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের অ্যালোটেড টাইম কতক্ষণ দেওয়া যায়? আমাদের 3 ঘন্টার ক্লাস। চিন্ময়, আমাদের গ্রুপ কয়টা হবে টোটাল? স্যার আমাদের গ্রুপ স্যার 24 থেকে 25টা। আচ্ছা, 25টাই ধরি আমরা। 25টা ধরলে আমাদের কিরকম সময় লাগে বলো তো একটু? স্যার আপনি কয় মিনিট করে নিতে চাচ্ছেন আর কি? না, আমাদের হাতে সময় কিরকম আছে? আমাদের হচ্ছে গিয়ে আমাদের স্যার টোটাল আছে স্যার 3 ঘন্টা, 8:30 থেকে 11:30। হ্যাঁ, 3 ঘন্টা, তো তাহলে 3 ঘন্টায় আমাদের 3 ঘন্টা মানে হচ্ছে কি 180 মিনিট, রাইট? জি স্যার। 180 মিনিটের মধ্যে আমাদের গ্রুপ আছে হচ্ছে কি কয়টা? 25টা ধরলাম, তো 180 ডিভাইড বাই 25, 7। স্টার্ট স্ট্রং, এঙ্গেজ ইউর অডিয়েন্স, ইউজ কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস মডুলেশন, হ্যান্ডেল কোয়েশ্চেন্স গ্রেসফুলি। তোমাদের যদি কেউ কোয়েশ্চেন করে এর মাঝখানে তোমাদের টপিকের উপরে, তোমরা এটাকে নিয়ে আবার তোমরা একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি করো না, বিকজ দিস ইজ ভেরি নর্মাল ইন দি প্রেজেন্টেশন, ঠিক আছে? তারপর আর কি আছে? টিপস ফর সাকসেস, কি ডুজ আছে, কি ডোন্টস আছে, ঠিক আছে? দ্যাটস ইট। ঠিক আছে, তাইলে থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং টুডেজ ক্লাস। আর হচ্ছে গিয়ে তোমাদেরকে তাহলে ঈদের পরে দেখা হবে। সবাইকে ঈদ মোবারক। এবং ঈদের পরে তোমাদের যে ক্লাসটা হবে, এখন আমরা 2টা কুইজ নিব এবং তারপরের ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট নিব, সরি প্রেজেন্টেশন নিব, ঠিক আছে? আর তোমাদের মিড টার্মের খাতা কাটা শেষ, তো আমরা হোপফুলি নেক্সট ক্লাসেই তোমাদের মিড টার্মের খাতা দেখা দিব এবং কুইজের খাতাও ইনশাল্লাহ দেখা দিতে পারবো। কুইজ আমি এখনো দেখি নাই যদিও, বাট হোপফুলি ততদিনে শেষ করে ফেলতে পারবো, ঠিক আছে? এনি কোয়েশ্চেন্স?